এই সুবাদে বাড়ির মানুষগুলোর মনের সত্যি কথাগুলো বেরিয়ে এলো। তুবড়ি, তুমি আমাকে প্রশ্ন করেছ, তুমিও আমাকে প্রশ্ন করেছো অনুরূপ, আর তোমরা সবাই আমাকে সন্দেহ করেছো। থ্যাঙ্কস। মিথ্যে অভিনয়ের থেকে বিষাদময় সত্যিটা আমার কাছে শ্রেয়। না না, এত বড় ভুল করে ফেললাম আমি, মাকে আঘাত দিলাম। কিছু মনে করো না আন্টি, আজকে আমার জন্য তোমাকে এভাবে অপমানিত হতে হলো সবার সামনে। It's okay. It's not okay. বিশ্বাস করো, আমি চাইনি এটা হোক। এরপর আর এক মুহূর্ত এ বাড়িতে থাকা আমার জন্য উচিত নয়। আমি আসি। এই কি বাবা, তুমি চলে যাবে কেন? হ্যাঁ, দেখো মানুষ মাত্রই তো ভুল হয়। কথাটা শুধু আমাকে নিয়ে হলে আমি কিছু মনে করতাম না, কিন্তু আন্টিকে নিয়ে এতগুলো কথা বলার কোনো মানেই হয় না। ঠাম্মা, আমাকে প্লিজ আপনারা যেতে দিন। আর যাওয়ার আগে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা আন্টিকে আর কিছু বলবেন না। চলি। না না, তা কি করে হয়? আমাদের ভুল বোঝার জন্য এভাবে বাড়ি থেকে চলে যাবে, সেটা হয় না। তুবড়ি, তুমি কিছু একটা করো। তুবড়ি, ওকে তুমি প্লিজ আটকাও না তো, এই বাড়ির অকল্যাণ হবে, অপমান হবে। ও নাথ বউ, ওকে যেতে বারণ কর। ওরে দাদু ভাইকে শেয়ারে উঠতে গেলে ও বন্ধুর পাশে থাকা খুব দরকার। বারণ কর, ও বারণ করো কি। চলি। দাঁড়ান দাঁড়ান, দয়া করে আপনি যাবেন না, ক্ষমা করে দিন আমায়। তাহলে আমি কি খারাপ একটা ব্যাপার হলো বিনা কারণে। দেখো, যেটা হয়েছে সেটা তো জেনে বুঝে হয়নি, যা হওয়ার হয়ে গেছে। এখন এসো। সুধা, চলো আমরাও যাই, ও একটু বিশ্রাম নিই। এসো। আমিও যাই রে নাথ বউ। যাই হোক না কেন, হিসেব আমার কিছুতেই মিলছে না। কি হলো বন্ধু, তোমার পুলিশ মামি তো আমার ম্যাজিক ধরতেই পারলো না। তুবড়ির মনের অবস্থা ভালো নয়, কিন্তু এই ছেলেটা কি আদেও সত্যি কথা বলছে? আমি যদি ঠিক শুনে থাকি তাহলে তো বিরাট বিপদ। কিন্তু বললে যদি হিতে বিপরীত হয়? আলটিমেটলি আমার শরীরেও তো তোমারই রক্ত বইছে, তাই না? আরে
আরে বাবা, ভয় পেয়ে গেছিলাম। ভয় তো আজ তুমি আমায় পাইয়ে দিয়েছিলে। তুমি ভয় পাও? একটা কথা মনে রেখো কর্ণ, আমি ডুবলে কিন্তু তুমিও ডুববে। কাজে এমন বাড়াবাড়ি করো না যাতে বিপদ আরো বাড়ে। নিজের কাজে এসে এরকম অফার কোনোদিন পাবো আমি ভাবিনি। আমার কাজের কাজও হবে, আবার তোমার শর্ত রাখতে গিয়ে অর্জুনের মন থেকে তুবড়িকে কেড়ে নিয়ে চলেও যাব। তুবড়িকে আমার মনে ধরেছে, আর মনে ধরেছে মানে ধরে নাও তোমার কাজ অর্ধেক হয়েই গেছে। তুমি এবার অর্ধেক ভাগাভাগির জন্য পেপার রেডি করতে শুরু করে দাও। বাবা, অর্জুন, অর্জুন কি হয়েছে বাবা? কিচ্ছু আনি, শোনা, ভয় পায় না, ভয় পায় না। আচ্ছা, ওর কোথাও তুবড়ি, ওর কোথাও লাগেনি তো? তুমি ঠিক করে দেখেছো? যতটা দেখেছি কাকিমা মনে হচ্ছে ঠিক আছে, বাকি বুঝতে পারছি না। আপনি কিছু মনে করবেন না কর্ণবাবু, আপনি তো একদম শিক্ষিত মানুষ। নক না করে যে কারোর ঘরে ঢুকতে নেই সেটা আপনার মাথাতে এলো না? আর নক করা তো দূরের কথা, আপনি তো জানেন ঘরে একজন মহিলা আছে, আপনি দুম করে অন্ধকার ঘরে ঢুকে এলেন। আমার মনে হয় আমাকে নিয়ে এখানে একটা চূড়ান্ত ভুল বোঝাবুঝি হচ্ছে। কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না। কিসের ভুল বোঝাবুঝি? একজনের ঘরে নক না করে ঢোকাটা অপরাধ। হ্যাঁ মানছি অপরাধ, কিন্তু এটা আমি ইচ্ছা করে করিনি। বিদেশে থাকতাম তো, তাই এখানে রাতে ঘুম আসতে চায় না। সময় কাটানোর জন্য ছাদে যাচ্ছিলাম, সে সময় এখান থেকে ঘর থেকে আওয়াজ পেলাম, ভাবলাম অর্জুন বোধহয় কষ্ট পাচ্ছে, গোঙাচ্ছে, তাই জন্য চলে এলাম। তখন বিশ্বাস করো আমার মাথায় কিচ্ছু আসেনি। আর বন্ধুকে হেল্প করতে আসলে যদি ভুল হয় তাহলে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাত্রিবেলা তো চেঁচামেচি করতে হবে না। ঠিক আছে, ও মনে হয় ভালোর জন্যই এসেছিল। তবে একটা কথা কর্ণ, রাত বিরেতে এরকম পারমিশন ছাড়া কারো ঘরে ঢুকলে এরকম প্রশ্ন তো উঠতেই পারে। এবার বলো তো কি হয়েছিল তোমার? তুমি আমার জন্য অস্থির হচ্ছিল কি? ঠিক বুঝলাম তো? তুমি সুস্থ হয়ে যাবে অর্জুন, তোমায় সুস্থ হতেই হবে। এবার লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো দেখি। এই তো মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আমি, ঘুমিয়ে পড়ো। অদ্ভুত ব্যাপার, কর্ণর ঘরে ঢুকে আসায় মা একবারও রিয়্যাক্ট করলেন না তো। এত বড় একটা ব্যাপার মায়ের কাছে কিছুই মনে হলো না। কেন জানি না, ব্যাপারটা ঠিক লাগছে না আমার। কর্ণ নিজে এসেছিল, ও বলতে চাইছে যে ও ভুল করে ফেলেছে, ও তার জন্য যথেষ্ট লজ্জিত। তুই কেন এসবের মধ্যে ঢুকছো বলো তো তুবড়ি? আমি না বুঝতে পারছি না, আমার ছেলেটা অসুস্থ, তার মধ্যে তুমি এই সমস্ত নিয়ে মাথা কামাচ্ছ। আমার চিন্তায় রাতে ঘুম হচ্ছে না, পড়ে গেছে ছেলেটা আমার। তোমাকে এখন অর্জুনের কাছে থাকতে হবে তুবড়ি, ওকে দেখে রাখতে হবে, আগলে রাখতে হবে। দেখো ওকে না এভাবে একা একা প্লিজ ফেলে দেখো না, তাতে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। অর্জুনের এখন তোমাকে দরকার তুবড়ি, তুমি প্লিজ ওর কাছে যাও। যাচ্ছি মা, তবে যাবার আগে একটা কথা বলতে চাই আপনাকে। যাই হয়ে যাক না কেন, এই সংসারটা আপনার মা, আমি এখানে শুধুমাত্র বউ হয়ে এসেছি। কোনো ক্ষতি হয়ে গেলে আপনার সংসারেই হবে, আর সেটা আপনিও মেনে নিতে পারবেন না, আর আমিও মেনে নিতে পারবো না। আসছি। হ্যাঁ, তাহলে তো আমি ঠিকই দেখছি, কিন্তু আমি যখন আমার ঘর থেকে বেরোলাম তখন আমার ঘরের ঘড়িতে 6টা বাজছিল, আর রান্নাঘরে পৌঁছতে পৌঁছতে 7:15 বেজে গেল। তা আবার হয় নাকি? কাকিমা, তোমাকে আমি যে পাচনটা বানিয়ে দিয়েছি সেটা তুমি খাচ্ছ নিয়মিত? হ্যাঁ খাচ্ছি, রোজ খাচ্ছি, বিশ্বাস করো। তুমি বিশ্বাস করো, তুমি একবার আমার ঘরে চলো, তুমি আমার ঘরে ঘড়িতে গিয়ে দেখবে 6টাই বাজে।
সেটা স্বাভাবিক নয় কি? স্বাভাবিক? হ্যাঁ, কারণ তোমার ঘরের ঘড়ির তো ব্যাটারি শেষ হয়ে গেছে। দেখেছো তো, এই সহজ কথাটা না আমার মাথাতে কিছুতেই আসেনি। আসলে কি বলতো, কাল রাতে না আমার একদম ভালো ঘুম হয়নি, সারা রাত জেগেছিলাম। ওই রাত্রিবেলা তোমার চিৎকার শুনে যে উঠলাম, তারপর থেকে এপাশ ওপাশ করেছি, একটু আর ঘুমাতে পারিনি। সারাক্ষণ কর্ণের কথাটাই মাথার মধ্যে। কর্ণর কোন কথাগুলো কাকিমা? হ্যাঁ, ওই কথা মানে ওই যে কাল রাতের কথা গো, তোমার ঘরেও ঢুকে পড়েছিল না, ওটাই। কাকিমা, শুধু কাল রাত্রের কথাগুলোই যদি তোমার মনে পড়বে, তাহলে শেষের দিকের কথাগুলো কেন বললে না? কাকিমা, তুমি কি আরো কিছু বলতে চাও? দেখো কাকিমা, যদি তোমার কর্ণর ব্যাপারে কিছু বলার থাকে তুমি আমায় বলো। আমি এমনিতেই নিজে অনেক ভয়ে আছি। অর্জুনের কত বড় একটা ক্ষতি হয়ে গেল, তারপর যদি এই পরিবারের আবার কোনো ক্ষতি হয়। বালাই ষাট, এই পরিবারের কোনো ক্ষতি হবে না তুবড়ি, কোনো ক্ষতি হবে না। তাহলে কাকিমা, তুমি জানো আমার সবটা বলো, কিচ্ছু লুকিও না প্লিজ। কি যে করি ঠিক বুঝে উঠতে পারছি না। ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু এখন তো দেখছি না বলেও কোনো উপায় নেই। যদি সত্যি কোনো বিপদ হয়ে যায় তখন কি করব? তুবড়ি, তুমি আমার গা ছুঁয়ে কথা দাও, তুমি কাউকে কিচ্ছু বলবে না। যদি আমি সত্যি করে কোনো কিছু ভুল শুনে থাকি, তাহলে তো আবার উল্টো বিপদ হয়ে যাবে। কথা দাও আমাকে প্লিজ, কথা দাও। তুমি নিশ্চিন্ত থাকো কাকিমা, আমি প্রমাণ ছাড়া কাউকে কিচ্ছু বলবো না। তুমি শুধু আমায় এটুকু বলো, কি শুনেছো? আলটিমেটলি আমার শরীরেও তো তোমারই রক্ত বইছে, তাই না? সে কি? মা, জল আনো, জল আনো, জল দাও না। এই কর্ণ, কর্ণ শুনতে পাচ্ছেন? কি হলো সে? কর্ণ, আশ্চর্য ব্যাপার। এই কর্ণ, কর্ণ শুনতে পাচ্ছেন? ভয় করছো তোমার, কি হবে বলো তো? দাঁড়া, ভয় পাস না, কিছু হবে না, ঠিক হয়ে যাবে মনে হয়। হাজার হোক অতিথি তো। হ্যাঁ সেটাই তো, যদি খারাপ কিছু একটা হয়ে যায় কি হবে তখন? আমার কিন্তু মনে হচ্ছে এবার বাড়াবাড়ি কিছু একটা যদি হয়ে যায় কি হবে বলো তো? না, আমি ডাক্তারকে ফোন করি তাহলে। দাঁড়ান। ডাক্তারকে ফোন করে কি বলবেন? মানে আরে ডাক্তারকে, ও তো ঘুমিয়ে পড়েছে, তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আমার কি মনে হয় জানো, ও যে ওই ঘরেতে তখন বললো না যে ওই রাত্রির বেলা ঘুম আসছে না, ওর মানে বিদেশ থেকে এদেশে এসে আর কি পুরো সিস্টেমটা তো পাল্টে গেছে না। সময় এক্স্যাক্টলি, রাত্রির বেলা ঘুমোচ্ছে না, সকালবেলা কফি টফি খেয়ে তারপরে মানে এই কর্ণ। দেখো, এইভাবে কেউ ঘুমিয়ে পড়তে পারে না। একটু আগে ফ্রেশ মুডে কথা বলছিল, এত তাড়াতাড়ি এত গভীর ঘুমে কেউ যেতে পারে নাকি কখনো? এই সুযোগটা যে করে হোক আমার কাজে লাগাতেই হবে। যে করেই হোক কিছু না পেলেও আমার ওই পাসপোর্টটা অন্তত পেতে হবে। না, কথাটা সত্যি, কিন্তু এত বড় ছেলে হঠাৎ করে ঘুমিয়ে পড়লো। আর
ডাকলেই বা সাড়া দিচ্ছে না কেন? কর্ণ, জল দেবো? জল জল দে তাড়াতাড়ি জল দে। তখন তো বললো অনুরূপ, কেন এতক্ষণ জল আর নিলাম? এই কর্ণ, তাড়াতাড়ি কর। টেনশনে না মাথা কাজ করছে না মনে হচ্ছে। দাও কাকিমা তাড়াতাড়ি। কর্ণ শুনতে পাচ্ছেন আপনি? একটু জলটা দাও তো চোখে মুখে। আস্তে সাবধান। এই কর্ণ, 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 এই তো চোখটা কাঁপলো না? হ্যাঁ। বড় বৌমা, এবার চলো আমরা এখান থেকে যাই। ডাক্তারবাবু তো বলে গেলেন যে ও একটু ঘুমোলেই সুস্থ হয়ে উঠবে, কারণে চিন্তা করো না। চলো মা। কিন্তু এমন কেন হলো? কর্ণ উঠুক আগে, জিজ্ঞেস করতে হবে। ও আমি বরঞ্চ নাথ বউকে একটা খবর দিই, ও জানাতে বলেছিল তো। তুমি এসো। কফি খেলে তো কেউ এইভাবে ঘুমোয় না, ঘুমিয়ে পড়লাম কি করে আমি? এই ঘরে আমাকে কারা নিয়ে এলো? কি আমার ব্যাগটা কি হলো? ব্যাগ ওখান থেকে এখানে এলো কি করে? কে এসেছিল এই ঘরে? আমার পাসপোর্ট কি? আমি যা বুঝছি এই খেলা কিন্তু আমাদের হাতে বেশি দিন নেই। তুমি ডিসাইড করো যে এই সংসার আঁকড়ে ধরে পড়ে থাকবে, নাকি আমাকে আমার সম্পত্তির ভাগটা বুঝিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হবে। কারণ আমি যতদিন এই বাড়িতে থাকবো ঝামেলা চলতেই থাকবে, আজ এটা নয় কাল সেটা। আর আমি যদি ধরাও পড়ি আমার কিন্তু কোনো ভয় নেই, কারণ আমি কোনো ক্রাইম করিনি। আমি তো আমার হক বুঝতে এসেছিলাম। হাড়ি ভাঙলে কিন্তু তোমারই ভাঙবে। দাঁড়াও, আগে আমি দেখিনি কি কাজটা করছে, খুঁজে আগে বের করে নি। আগে সমস্যার সমাধানটা করব, তারপরে সব নিয়ে ভাবা যাবে। কিভাবে করবে সমাধান? কারণ আমি জানি যে কাজটা কে করেছে। কে? আর কে? একজনই করতে পারে এই কাজ, দুবরি। আমাকে দেখে চমকে উঠলেন যে? আমি কিন্তু আপনাকে পালাতে দেখে একটু অবাক হইনি, জানতাম এটাই হবে। আর সেই জন্যই আমি একটু তাড়াতাড়ি চলে এলাম। অবশ্য আমি না এলেও আপনি পালাতে পারতেন না। আগে থেকে গন্ডগোলের আঁচ পেয়ে আমি বাইরে পুলিশ দাঁড় করিয়ে রেখে গেছিলাম। এই যে নকল পাসপোর্ট, চিনতে পারছেন? নাকি বলবেন যে এটা আপনি এমনি বানিয়ে রেখেছেন, আসলটা আলাদা করে রাখা আছে? বলবেন না নিশ্চয়ই। এবার বলুন, আপনি কে? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন আপনি কে?
মাত্র তুমি বললে ও তোমাকে ব্ল্যাকমেল করতে চাইছে। আর ব্ল্যাকমেল কি করে করবে? কেউ কোনো অপরাধ না করলে তাকে ব্ল্যাকমেল করা যায় না, এটা তুমি খুব ভালো করে জানো অঞ্জলি। কি করেছো তুমি বলো? এটা মা আর আমি ছাড়া কেউ বলতে পারবে না। মা তো বলতে চাইছেই না। কি মা বলবে না? তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। তোমার থেকেই পেয়েছি এসব গুণ। খবরদার আর একটা কথা বলবে না তুমি, একটাও না। আমি তো বলতেই এসেছিলাম মা, আমি বলেই যাব। মায়ের বিয়ের আগের অবৈধ সম্পর্কের সন্তান আমি। তারপর মা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং সেই সন্তানকে এবং লোকটিকে ঠকিয়ে পালিয়ে চলে আসে। তারপর শুভঙ্কর বোসকে বিয়ে করে একটা নতুন জীবন শুরু করে। এটাই হলো সত্যি। মিথ্যে সমস্ত বানিয়ে বলছো, মিথ্যে কথা বলছো তুমি। ধরা পড়ে গেছো মা, আর পালানোর পথ নেই। কত চেঁচাবে তুমি? চেঁচাও, চেঁচাও না। তোমরা কি বিশ্বাস করো? কথা বলছো না কেন? তোমরা আমার কথাটা শোনো। মিথ্যে বলছে, সমস্ত কিছু বানিয়ে বলছে। অন্তত এটুকু বিশ্বাস করো যে তোমাদের ছাড়া, দেখো এই পরিবারের জন্য আমি সমস্ত কিছু করেছি, তোমাদের ভালো রাখার সমস্ত চেষ্টা করেছি। তোমরা ছাড়া, এই পরিবারের মানুষগুলো ছাড়া আমার জীবনে আর কিচ্ছু ইম্পর্টেন্ট নয়। বিশ্বাস করো তোমরা। মিথ্যে বলছে, মিথ্যে। এত কিছুর পরেও তোমাকে বিশ্বাস করতে বলছো অঞ্জলি? লজ্জা করছে না একটু? এতদিন ধরে এত কিছু ঘটার পরেও তুমি দিনের পর দিন তুবড়ির ক্ষতি করতে চেয়েছো। তাও আমরা তোমাকে ক্ষমা করেছিলাম। আমরা এটা জেনেও ক্ষমা করেছিলাম যে তুমি ভালো মানুষ মোটেও নয়। কিন্তু এখন তোমার অতীত জানার পরে আমাদের মনে হচ্ছে তুমি ক্ষমারও অযোগ্য। অঞ্জলি, তুমি মিথ্যে বলে যতই চাপার চেষ্টা করো, সত্যিটা তুমি চাপতে পারবে না। সত্যি মা, আপনি বড় আঘাত দিলেন আজ। আমি খুব আনন্দে ছিলাম এতদিন, ভেবেছিলাম মায়ের আদর ফিরে পেয়েছি, কিন্তু না, আমি ভুল ছিলাম। ভালো হয়েছে আজ অর্জুন এখানে নেই। ও থাকলে এসব শুনে কি করতো কে জানে। অর্জুন, এ বাড়ির, এই পরিবারের সম্পত্তির কানাকুড়িও আপনি পাবেন না। আপনার লিগালি কোনো রাইট নেই। তাই নাকি? কিন্তু আমার মায়ের সম্পত্তিতে তো আমার ভাগ থাকবে। যদিও মা বলার সুযোগ কোনোদিনও পেলাম না, আর ইচ্ছেও নেই। মা কোনোদিন আমার দায়িত্ব নিল না, আর প্রয়োজনও নেই। মা অন্তত নিজের দায়িত্বটুকু পালন করুক, লাস্ট কর্তব্যটুকু, তার ছেলেকে সম্পত্তির ভাগ বুঝিয়ে দিয়ে। শুনুন, এই সমস্ত বাজে কথা বলে সময় নষ্ট করে কি কোনো লাভ হবে? আপনি এখন এখান থেকে যান। আমি যদি আমার আর অঞ্জলি বোসের ডিএনএ টেস্টের রিপোর্টটা কাল খবরের কাগজগুলোতে দিয়ে দিই, তাহলে কি আপনার সম্মানটা থাকবে?
তখন শুনবেন আমার কথা? আপনি কি আমাদের ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন? সেটা করার অধিকার আমার আছে। এই যে আমার আর আমার পরম পূজনীয় মায়ের ডিএনএ টেস্টের রিপোর্ট, নিজের চোখে দেখুন, তারপর বিশ্বাস করুন। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে অর্জুন, সব সব মিথ্যে। এখনো তুমি বলবে সব মিথ্যে? তোমার একটু লজ্জা করছে না অঞ্জলি? আরে তুমি যে কত নীচ সেটা আমরা সবাই জানি। তোমার থেকে রাস্তার একটা লোককে আমরা সবাই বেশি বিশ্বাস করব অঞ্জলি। যে মানুষ পুত্রবধূ মেয়ের মতন, তাকে মারতে লোক লাগাতে পারে, সেই মানুষটা তার বিয়ের আগের অবৈধ সন্তানকে যে ঠকাবে, এটা আশ্চর্যের কিছু নেই অঞ্জলি। আপনি খুব ভালো মানুষ আঙ্কেল, অসময়ে আমার পাশে দাঁড়ালেন। তাছাড়া আপনি তো আমার বাবারই মতো, মানে সৎ বাবা। কে তোমার বাবা? এখানে কেউ তোমার বাবা নয়, কারোর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, রাগ করবেন না, সরি মিস্টার বোস। ওকে, দেখুন আমি আর কথা বেশি বলতেও চাইছি না, অলরেডি আমার মা অনেক কথা বলিয়েছে আমাকে দিয়ে। আপনারা সম্পত্তির ভাগটা আমাকে দিয়ে দিন, আমি চুপচাপ চলে যাব। যদি না দিই তাহলেও যাব, কিন্তু কোর্টে। তারপর আপনাদের সম্মান থাকবে তো? তারপর পেপারে লেখালেখি হবে, কেচ্ছা হবে, ভালো লাগবে। হ্যালো ডাক্তারবাবু, হ্যাঁ আপনার তো অর্জুনকে দেখতে আসার কথা ছিল, তা আপনি কি? হ্যাঁ আসলে বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, আপনি যদি একটু তাড়াতাড়ি। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আপনি আসুন আপনি আসুন আপনি আসুন। ডাক্তারবাবু এসে গেছেন, উনি গাড়ি পার্ক করছেন। কি হলো? বাবা, ও বাবা! দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, আমি জানি তুই খুব কষ্ট পাচ্ছিস, একটু শান্ত হ দাদা, একটু শান্ত হ। ঈশ্বর, বড় খোকা, বড় খোকা, ও বড় খোকা, শান্ত হ বাবা, শান্ত হ। তুই চোখ খোল, চোখ খোল। ঠাকুর, এদেরকে আর কষ্ট দিও না ঠাকুর, কষ্ট দিও না। ওই তো ডাক্তারবাবু, আসুন আসুন ডাক্তারবাবু, আসুন আসুন আসুন। এই দেখুন হঠাৎ করে। ডাক্তারবাবু, ওনার বুকে কষ্ট হচ্ছিল বোধহয়। একটুর জন্য তো আপনার হার্ট অ্যাটাক হয়নি, আর একটু হলেই তো হয়ে যেত। আর আপনাদের কিন্তু মনে রাখতে হবে, কোনো রকম টেনশন থেকে ওনাকে দূরে রাখতে হবে, নাহলে কিন্তু মারাত্মক ফ্যাটাল হতে পারে। আমার চশমাটা। ডাক্তারবাবু আপনি যদি এবার একটু অর্জুনকে। হ্যাঁ নিশ্চয়ই, চলুন। হ্যাঁ ডাক্তারবাবু, অর্জুন আজকেও রিয়াক্ট করেছে। দেখুন, রিয়্যাক্ট করাটা অর্জুনের ক্ষেত্রে ভালো হতে পারে, তবে মানসিক চাপ হতে পারে এরকম কোনো ঘটনা অর্জুনের ক্ষেত্রে এবং শুভঙ্কর বাবু দুজনের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক, এর থেকে এদের দূরে রাখতে হবে। আর আমি তো দেখে নিয়েছি ওষুধ যা ছিল ঠিকই আছে, ওটাই চলুক, ফিজিওটাও কন্টিনিউ হোক, এমনি সব ঠিকই আছে। আমি তাহলে আসি। থ্যাংক ইউ। ধন্যবাদ ডাক্তারবাবু। থ্যাংক ইউ। অর্জুন, যে সময় তুমি সবার ভরসা হতে পারতে,
সেই সময় তুমি এইভাবে কষ্ট পাচ্ছ। তুমি বুঝতে পারছো